সরকারি ব্যাংকে যেই 40.35 এবং বেসরকারি ব্যাংকে 11.88%। বড় অঙ্কের এই অর্থ আদায়ের কি উপায় দেখছেন? আদৌ কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে সালাম এবং আমাদের সম্মানিত সহযোগীকে আমার শুভেচ্ছা রইল। আপনি দেখতে হবে যে বাংলাদেশে আজকে প্রায় 55টির অধিক আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ভিতরে আমাদের প্রায় 16 লক্ষ কোটি টাকা ডিপোজিট রয়েছে। এর ভিতরে আপনি বললেন আজকে প্রতিবেদনের শুরুতেই যে আমাদের প্রায় অন্তত পক্ষে 3 লক্ষ কোটি টাকা আজকে আমাদের নন পারফর্মিং লোনের কাতারে এসে পৌঁছে গেছে। এর ভিতরে যদি আপনি ডিস্ট্রেস লোনের কাতারে যদি হিসাব নিকাশ যদি সঠিকভাবে আপনি পর্যালোচনা করেন তাহলে দেখা যাবে যে অন্তত পক্ষে কিন্তু 6 লক্ষ কোটি টাকা কিন্তু আগামী দিনে কিন্তু নন পারফর্মিং লোনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রায় বাংলাদেশের 40% কিন্তু ঋণ, যেটা বাংলাদেশের ডিপোজিটের মাধ্যমে আমানতকারীর অর্থ দিয়ে যেভাবে ঋণ বরাদ্দ হয়েছে সেটা কিন্তু আপনার ক্লাসিফিকেশনের আওতার মধ্যে দিতে ইতিমধ্যেই যাচ্ছে। এখন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফাইন্যান্স উপদেষ্টা যে উদ্যোগগুলো নিয়েছে, বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, টাকার মান ডলারের বিপরীতে ধরে রাখার জন্য, বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টকে সংস্কার করার জন্য এবং একই সাথে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আপনার নিরসন করার জন্য আমি অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু আপনার এই যে কঠোর সংকোচনমূলক মুদ্রানীতিটা প্রয়োগ করা হলো, আপনার সুদের হার বৃদ্ধি করার ফলে 9% থেকে বর্তমানে আজকে কিন্তু লেন্ডিং রেট প্রায় 16%-এর কাছাকাছি এসে পৌঁছে গেছে। অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু আমরা যখনই জরিপ করে দেখছি, অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু ঋণ পরিশোধ সক্ষমতা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু হারিয়ে ফেলেছে। অনেক বড় বড় গার্মেন্টস শিল্পের সাথে সম্পৃক্ত বড় বড় শিল্প কারখানা রয়েছে যারা কিন্তু তাদের মাসের কিস্তি দিতেও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। এটা হচ্ছে চিরতরে বাস্তবতা। তো সংকোচনমূলক মুদ্রানীতি সুদের হার আপনি বৃদ্ধি করলেও এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটি সমাধান হতে পারে না। এমনকি মধ্যম আয়ের ব্যবসায়ী, নিম্ন আয়ের ব্যবসায়ীরা কিন্তু পর্যন্ত কিন্তু আজ কিন্তু ঋণ পরিশোধ করতে যে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি যখন সিম্পল ইন্টারেস্ট রেটে যখন আপনি কম্পাউন্ডিং করবেন, আপনার 5 বছর মেয়াদি 10 কোটি টাকার ঋণ কিন্তু আপনার দেখা যাবে যে 20 কোটি টাকা দিতে হচ্ছে। আপনার 10 কোটি টাকার ঋণ আপনার 10 বছর পরে 40 কোটি টাকা দিতে হচ্ছে। তো এখানে স্বাভাবিকভাবে একটা মধ্যম আয়ের ব্যবসায়ী বা নিম্ন আয়ের একজন ব্যবসায়ী যখন ঋণ নিচ্ছে, এত সুদের হারে কিন্তু সত্যিকার অর্থে ঋণ পরিশোধ করার সক্ষমতা থাকে না। তারপর আমার বলতে হচ্ছে বাংলাদেশ থেকে যেভাবে উইথ ইম্পিউনিটি বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে যেভাবে হরিলুট হয়েছে, আমানতকারীর অর্থ যেভাবে হরিলুট হয়েছে, আমার সর্বপ্রথম প্রস্তাবনা থাকবে সেটা হচ্ছে আপনার জামানত উপরে নির্ভর করে আপনি যদি ঋণ বরাদ্দ করেন, ঋণ প্রদান করেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের আগামী দিনে এরকম দুর্নীতির আকার ভবিষ্যতে হবে না। আমি একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই, বাংলাদেশের একটি বিশেষ ব্যাংক এবং একটি বিশেষ শিল্প গোষ্ঠী পূর্বাচলের 10 কোটি টাকার জমির বিপরীতে 500 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে বসে আছে। এখন আপনি যখন লিকুইডেশনে যাবেন, আপনি 10 কোটি টাকার জমি তো আপনি হাইয়েস্ট আপনি 15 কোটি 20 কোটি টাকা বিক্রি করতে পারবেন। আপনার কিন্তু মেজরিটি কিন্তু এই কোলাটেরাল বিক্রি করলেও, আপনি নিলামে বিক্রি করলেও কিন্তু আপনার আমানতকারীর অর্থ কিন্তু আপনি ফেরত দিতে পারছেন না। তো আমার মূল কথা হচ্ছে অতীতেই যেই জঞ্জালটা রয়েছে সেটা আসলে বাংলাদেশের 10টি 12টি ব্যাংক আসলে ভবিষ্যতে 5 বছর এমনকি 10 বছরে কি আসলে তারল্য সংকট কি মোকাবেলা করতে পারবে নাকি সে নিয়ে আমার ব্যক্তিগতভাবে সংকট রয়েছে। আমার প্রস্তাবনা থাকবে ভবিষ্যতে যত ঋণ বরাদ্দ করা হোক না কেন, আপনার কোলাটেরালের বিপরীতে 10 কোটি টাকার জমি হলে আপনি 15 কোটি টাকার ঋণ দিবেন না, 8 কোটি টাকার ঋণ দিতে পারেন, 9 কোটি টাকার ঋণ দিতে পারেন। এবং দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে কোন শিল্প গোষ্ঠীকে টোটাল আমানতকারীর অর্থের 1%-এর বেশি কোনো ব্যাংক যাতে ঋণ বরাদ্দ, ঋণ প্রদান যাতে না করে। আপনার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন না করলে কোনো একটা কারণে একটা বড় শিল্প গোষ্ঠীর যদি মালিক যদি কোনো কারণে দুর্নীতির সাথে লিপ্ত হয়, তখন কিন্তু সমগ্র ব্যাংকটা কিন্তু ধসে পড়ার একটি আশঙ্কা থাকে। এবং একাধিক ব্যাংকের আমরা কিন্তু আমরা উদাহরণ কিন্তু বর্তমানে দেখতে পেয়েছি। আর আমার তৃতীয় প্রস্তাবনা হচ্ছে বাংলাদেশের এই বড় বড় নামধারী কিছু শিল্প গোষ্ঠী যারা আসলে আমানতকারীর অর্থ আত্মসাৎ করেছে, আজকে আমাদের সম্মানিত সমালোচক একজন বিশিষ্ট ব্যবসায়ীর পাশাপাশি ইউসিবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে এবং চেয়ারম্যান পদে যে দায়িত্ব নিয়েছে, আমার আপনার কাছেও প্রস্তাবনা থাকবে যে ভবিষ্যতে যখন ঋণ প্রদান করা হবে অবশ্যই যাতে আমরা আমানতকারীর কাছে এই ঋণ প্রদানকারীদের তথ্য উপাত্ত যাতে আমানতকারীর কাছে আমরা পৌঁছে দিতে পারি। তাহলে আমার বিশ্বাস যে দুর্নীতির আকারটা অনেকটুকু ভবিষ্যতে কমে আসার সম্ভাবনা থাকবে, এটা বলে আমি মনে করি। কি আসলে কারসাজির যে লেনদেনগুলো বা যে লোনগুলো সেই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত আছে সবার শাস্তি নিশ্চিত করা জরুরি কিনা আপনার মতামত জানতে চাই। দেখেন, আমি সর্বপ্রথম একটা কথা আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই, এখানে বাংলাদেশে অবশ্যই যারা উইলফুল ডিফল্টার এবং আনউইলফুল ডিফল্টার রয়েছে তাদের ভিতরে আমার মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে একটি ব্যবধান নিয়ে আসা
অত্যন্ত জরুরি। অনেক সৎ মেধাবী ব্যবসায়ী রয়েছে নানা কারণে, আপনার অ্যাডভার্স কিছু কন্ডিশনের কারণে, ব্যবসায়িক ক্লাইমেটের অধপতনের কারণে, নানা কারণে, সুদের হার বৃদ্ধির কারণে অনেক সৎ ব্যবসায়ী, মেধাবী ব্যবসায়ী আছে যারা বর্তমানে কিন্তু আপনার ক্লাসিফিকেশন কাতারে আওতায় কিন্তু চলে আসছে। তো আমি তাদের কথা আমি বাদ দিয়ে আমি বলছি, আর যারা মোরাল হ্যাজার্ড প্রবলেমের সাথে সরাসরি সম্পৃক্ত, যারা আসলে ঋণ নিয়েছে আত্মসাৎ করার জন্য, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই, এবং আমি প্রস্তাবনা রাখছি তাদের ব্যক্তি সম্পত্তি পর্যন্ত আমি মনে করি যে বাজেয়াপ্ত করা উচিত বাংলাদেশে যারা রয়েছে। আর অধিকাংশ যারা বিদেশে অর্থ পাচার করে দিয়েছে, বিশেষ করে আপনি যদি দেখেন সিঙ্গাপুর, ইউএই, ইউকে, ইউএস ইত্যাদি, কানাডা ইত্যাদি ইত্যাদি, এই দেশগুলোর থেকে আসলে বাংলাদেশ কতটুকু রিকভার করে বাংলাদেশে আনতে পারবে সেটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আর ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতিগুলো হয়েছে, এখানে খালি আপনি পরিচালনা পরিষদের আপনার দায় দিতে হবে, এটা কিন্তু আমি মনে করি না যে একান্তভাবে তাদেরকে দোষারোপ করলে সঠিক হবে না। বাংলাদেশ ব্যাংকের এখানে কিন্তু বিরাট বড় একটি দায় কিন্তু রয়েছে। আপনি যদি প্রতিটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের যদি প্রতিটি ব্যাংক বিশিষ্ট যদি কমিটি নিয়োগ করা থাকতো, এবং যখন ঋণ বরাদ্দর আগে যখন আপনার তাদের কাছ থেকে মানে প্রপার অডিটিং করে যদি ঋণ প্রদান করা হয়, আমি মনে করি যে এখানে দুর্নীতির মাত্রা অন্তত পক্ষে 95% কমিয়ে আনার একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে কতটুকু ফান্ড রিপ্যাট্রিয়েশন হবে, বিশেষ করে আপনি সিঙ্গাপুর থেকে, বিশেষ করে ইউনাইটেড স্টেটস থেকে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইউএস ট্রেজারি। এবং ইউএস ট্রেজারি স্যাংশনের আওতায় না আনতে পারলে আমার মনে হয় না আসলে বাংলাদেশে এই যে আপনার 10, 15, 20, 30 বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে দেশ থেকে, উইদাউট ইউএস ট্রেজারি স্যাংশনস ইটস অলমোস্ট ইম্পসিবল টু রিকভার and repatriate these funds. এটা হচ্ছে একদম বাংলাদেশের এবং আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ক্রাইম লেজিসলেশনের বর্তমানে বাস্তবতা। তারপরও আমরা আশাবাদী রয়েছি যে অতীতের যে ভুলগুলো হয়েছে সেটা যাতে কোনোভাবে যাতে ভবিষ্যতে যাতে আমরা রিপিট যাতে না করি, সেই দিকে আমাদের মনোযোগী হতে হবে। আমাদের সকলের অডিটিং যে প্রক্রিয়াটা রয়েছে, আজকে ব্যবসায়িক পরিষদে যারা অন্যান্য ব্যাংকের নতুন পরিষদে যারা দায়িত্ব যারা নিচ্ছে, আপনি যখন বড় এক ঋণ খেলাপির বড় তাদের বাড়ি যখন আপনি নিলামে বিক্রি করে দিবেন, আমি একজন ব্যবসায়ী হিসেবে কিন্তু আমি কিন্তু অনাস্থা প্রকাশ করব। তারা যদি হঠাৎ করে আবার ক্ষমতার পালাবদল হয়ে যদি তারা ক্ষমতায় বসে, তখন কিন্তু আমার ক্রয় করা জমি নিয়ে কিন্তু ডক্টর সায়েম আমির, আপনার চমৎকার ব্যাখ্যাটা শুনলাম।